সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের একটি দফা নিয়ে, শুধু সেটা হচ্ছে বেতন। তাহলে অংশীদারি কারবার যে অঙ্কটি আছে সেখানে বেতন যে দফাটি সেটা কোথায় যাবে, কিভাবে বসবে, কখন কি বললে বেতন কোথায় বসে না, এটা স্টুডেন্টদের একটু মাথা ব্যথার কারণ হয়। আমরা এই মাথা ব্যথার আজকে সলভ করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা একটু করে বলি যে অংশীদারি অঙ্কে যে বেতনটা আমরা দেখতে পাই, কোনো অংশীদার ব্যবসা পরিচালনা করার জন্য বেতন পেতে পারে। তাহলে অংশীদারগণ ব্যবসাকে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অথবা ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিষ্ঠান থেকে কি পায়? বেতন পায়। তাহলে খেয়াল করো, এই যে আমি কথাটা বললাম সেখান থেকে তুমি কি বুঝতে পেরেছো যে বেতনটা হচ্ছে অংশীদারদের জন্য আয়। কোন অংশীদার পেয়েছে তাহলে তার জন্য আয়, আর দিয়েছে কে বলো তো বাবা? দিয়েছে হচ্ছে প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানের জন্য কি? ব্যয়, তাই না? তাহলে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যদি বলে যে কোনো অংশীদার বেতন পায়, আমি একটু আবার বলি, কোনো অংশীদার, হ্যাঁ, রহিম কারবার থেকে প্রতি মাসে 1,000 টাকা বেতন পাবে। এখানে মনে রাখবা, মাসে বললে আমরা 12 দিয়ে গুণ করে বছরের বেতনটা বের করব। আর যদি বলে যে সে 12,000 টাকা বেতন পাবে তাহলে বছরেই 12,000 টাকা ধরবা, ঠিক আছে? তাহলে প্রথম আসো, বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে, কারণ বেতনটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এবং অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসে, কারণ বেতনটা হচ্ছে অংশীদারের জন্য আয়, তাই না? ওকে, ফাইন। তাহলে আমরা নর্মালি যদি আমাদেরকে কেউ বলে যে কোনো অংশীদার যদি বেতন পায় তাহলে আমরা বেতনটা কোথায় লিখবো? তুমি বলবা বেতনটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট এবং অংশীদারদের মূলধন হিসাবে, হ্যাঁ, ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে? অথবা অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে, একই কথা। ওকে, ফাইন। এখন আসো স্যার, বেতন বেতন নিয়ে যদি এই কথাটা বলে যে যদি বলা থাকে যে বেতন ডেবিট করার পর, বেতন ডেবিট করার পরে বলতে পারে, হিসাব করার পরে বলতে পারে, চার্জ করার পরে বলতে পারে, করার পর, বেতন ডেবিট করার পর, বেতন হিসাব করার পর, বেতন চার্জ করার পর, বেতন সমন্বয় করার পর, হ্যাঁ, পর নিট লাভ। তাহলে বেতন সমন্বয় করার পর নিট লাভ 10,000 টাকা, এরকম যদি বলে, খেয়াল করো যে বেতন সমন্বয় করার পর নিট লাভ 1,10,000 টাকা। সাধারণত আমরা কি দেখি, অঙ্কের লাস্টের দিকে একটা নিট লাভ দেয়া থাকে। তাহলে যদি বলে বেতন ডেবিট করার পর নিট লাভ 1,10,000 টাকা, তাহলে বেতন যদি ওরা ডেবিট করে ফেলে, ওরা সমন্বয় করার পর নিট লাভ দেয়া থাকে, তাহলে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবে কি হবে না? আসবে না। জাস্ট এনাফ। তাহলে বেতনটা কোথায় আসবে? বেতনটা স্যার অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে আসবে। তাহলে বলো তো বেতন কখন লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না? যখন বেতন ডেবিট করার পর নিট লাভ দেয়া থাকে তখন বেতন লাভ লোকসান আবন্টন হিসেবে কি হবে না? আসবে না। থ্যাংক ইউ। ওকে, এবার আসো স্যার, যদি বলা থাকে, ধরো এখানে বলা আছে যে বেতন, তাহলে যদি বলে যে কোনো অংশীদার তার বেতন নগদে নগদে গ্রহণ করেছে। যদি কোনো অংশীদার তার বেতন নগদে গ্রহণ করে ফেলে, ধরো তোমাকে বললো যে যে রহিম 10,000 টাকা বেতন পাবে যা সে নগদে গ্রহণ করেছে, যা সে উত্তোলন করেছে, যা সে উঠিয়েছে, এরকম যদি বলে তাহলে আমরা কি করব? তাহলে মনে রাখবা, এই যে কোনো অংশীদার যদি বেতনটা নগদে গ্রহণ করে ফেলে তাহলে বেতনটা অংশীদারদের মূলধন হিসাবে কি হবে না? আসবে না। তাহলে কোনো অংশীদার যদি বেতন নগদে গ্রহণ করে ফেলে তাহলে অংশীদারদের মূলধন হিসেবে আসবে না। তাহলে কোথায় আসবে? শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে আসবে। তাহলে জাস্ট তোমাকে আমি দুইটা জিনিস শুধু মাথায় রাখতে বলেছি। যদি বলা থাকে বেতন ডেবিট করার পর নিট লাভ এত টাকা, তাহলে স্যার বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না, কিন্তু অংশীদারদের মূলধন হিসেবে আসবে। আর স্যার যদি বলা থাকে যে বেতন নগদে সে গ্রহণ করেছে, তাহলে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসেবে কি হবে না? আসবে না। এখন কথা হচ্ছে স্যার দুটো একসাথে বলা থাকে, ধরেন কোনো অংশীদার বেতন গ্রহণ করে ফেলছে, আবার লাস্টের দিকে বলা আছে তার বেতন ডেবিট করার পর নিট লাভ এত টাকা। তাহলে খেয়াল করো, সে নগদে গ্রহণ করছে, তাহলে অংশীদারদের মূলধন হিসেবে আসবে না। আর ডেবিট করার পর নিট লাভ বলছে, তাহলে লাভ লোকসান আবন্টন হিসেবেও আসবে না। তাহলে বেতনটা আমরা কোথাও লেখার প্রয়োজন নেই। স্যার আমাকে শুধু দুটো লাইন মাথায় রাখতে হবে, যে বেতন ডেবিট করেছে তাহলে লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না, বেতন নগদে গ্রহণ করেছে তাহলে অংশীদারদের মূলধন হিসেবে আসবে না। দ্যাটস এনাফ স্যার, আর কিছু লাগবে না। ওকে, আরেকটা জিনিস শিখাই বেতন নিয়ে, খেয়াল করো। সাধারণত কোনো অংশীদার যদি বেতন পায়, এই বেতনটা কে প্রদান করে বলো তো? এই বেতনটা প্রতিষ্ঠান প্রদান করে। কিন্তু এমন হতে পারে যে রহিম 10,000 টাকা বেতন পাবে, যার অর্ধেক করিম বহন করবে। তাহলে খেয়াল করো, রহিম বেতন পাবে কত? 10,000 টাকা, তার অর্ধেককে দিবে করিম দিবে, আর অর্ধেককে দিবে, আর অর্ধেক প্রতিষ্ঠান দিবে, এরকম বলতে পারে। তাহলে আমি আবার বলি, রহিম
10,000 টাকা বেতন পাবে, যার বেতনের অর্ধেক করিম বহন করবে, বা যার বেতনের 40% করিম বহন করবে। এটা হলে আমরা আসলে কিভাবে বেতনটা লিখবো সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। ওকে ফাইন স্যার, একটু করে খেয়াল করো যে আমি যে জিনিসটা বললাম যে আমরা যদি এটাকে লাভ লোকসান আবন্টন হিসাব ধরি, এটা একটা লাভ লোকসান আবন্টন হিসাব, আর এটা একটা অংশীদারদের মূলধন হিসাব। ধরো এখানে 3 জন অংশীদার আছে, তাহলে অংশীদারদের মূলধন হিসাব 1 2 3 জন অংশীদার, এটা অংশীদারদের মূলধন হিসাব। এই যে একটু তাড়াতাড়ি করলাম, যে এখানে ধরো বিবরণ, তারিখটা না দিই, এখানে ধরো বিবরণ বিবরণ, তাহলে এ বি সি 3 জন অংশীদার, এ বি সি 3 জন অংশীদার। এখন তোমাকে বলেছে এ 10,000 টাকা বেতন পাবে, তাহলে এ যদি 10,000 টাকা বেতন পায়, তাহলে বেতনটা হওয়ার কথা লাভ লোকসান আবন্টনের ডেবিট আর অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে বেতন লিখি, তাহলে এ 10,000 টাকা বেতন পাবে, আপনাকে এর ঘরে 10,000 টাকা লিখতে হবে, কারণ এ 10,000 টাকা বেতন পাবে। তাহলে এর ঘরে কেন আমরা ক্রেডিট দিকে লিখি জানো? কারণ এটা একটা অংশীদারের জন্য আয়, সেজন্য আমরা ক্রেডিট দিকে লিখি। তাহলে এটা আবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে। কিন্তু স্যার এখন আমরা পুরো টাকাটা লিখবো না, কেন স্যার? কারণ আমাদেরকে বলেছে এই যে এ বেতন পাবে তার 40% বি বহন করবে। একটু খেয়াল করেন, 40% কে দিবে বলেন তো? বি দিবে। তাহলে আর 60% কে দিবে বলেন তো? আর 60% হচ্ছে প্রতিষ্ঠান দিবে, প্রতিষ্ঠান। এটা বলা থাকবে না, এটা আপনার নিজ থেকে বুঝতে হবে। তাহলে স্যার প্রতিষ্ঠানের জন্য ব্যয় কিন্তু 10,000 টাকা না, প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে 60%, মানে 6,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো বেতন, বেতন লিখে এর বেতন হচ্ছে 6,000 টাকা। খেয়াল করেন, এ বেতন পেয়েছে কত? 10,000 টাকা। তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসেবে 10,000 টাকা লিখেছি, আর এখানে লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে 6,000 টাকা লিখেছি, কারণ এর বেতনের 40% বি দিবে, বি বি, আর 60% কে দিয়েছে? প্রতিষ্ঠান দিয়েছে, সেজন্য প্রতিষ্ঠানে করে 60%, মানে 60,000 টাকা লিখেছি, তাই তো? ওকে ফাইন। এবার আসো, আর যে 40% সেটা আমরা কোথায় লিখবো? বলে স্যার সেটা এখানে লিখবো। আমরা এখানে লিখবো এর বেতন। কার বেতন? কার বেতন? এ এর বেতন। এর বেতন কার থেকে নিব? বি থেকে। কারণ এ 10,000 টাকা বেতন পাবে, তার 40% 4,000 টাকা বি বহন করবে। তাহলে খেয়াল করো, একদম নর্মাল একটা জিনিস, 10,000 টাকা বেতন পেয়েছে, তাহলে তার জন্য আয় হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হচ্ছে 6,000 টাকা, আর বাদ বাকি 4,000 টাকা হচ্ছে বি এর জন্য ব্যয়। ক্লিয়ার? এতটুকু আসলে বেতন নিয়ে শিখলে আমাদের বোর্ড পত্র কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বেতন নিয়ে শিখেছি, 4টা জিনিস শিখলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একজনের বেতন আরেকজন বহন করলে সেটা আমরা কিভাবে পোস্টিং দিব। আমি আশা করি যে আজকের ক্লাসের পরে বেতন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? তাহলে ততটুকু পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।